আচ্ছা, একটা সাধারণ পাথরকে দেখে কি মনে হয়? খুব নিরেট, নিষ্প্রাণ একটা বস্তু, তাই না? সাধারণত তো তাই মনে হয়। কিন্তু কি হবে যদি বলি প্রত্যেকটা পাথরের নিজস্ব একটা ভাষা আছে, একটা গল্প আছে? দারুণ একটা ভাবনা। আজকের আলোচনায় আমরা ভূতাত্ত্বিক গঠন আর ভূসংস্থান নিয়ে পাওয়া কিছু তথ্যের গভীরে যাব আর চেষ্টা করব সেই পাথরের ভাষাই বুঝতে। আর এই ভাষাটা পড়ার জন্য আমাদের প্রথমে এর বর্ণমালাটা জেনে নিতে হবে। বর্ণমালা? হ্যাঁ, ভূতত্ত্বের ভাষায় সেই বর্ণমালা হল শিলার 3টে প্রধান প্রকারভেদ: আগ্নেয়, পাললিক আর রূপান্তরিত। আগ্নেয় মানে তো যা লাভা থেকে তৈরি হয়। ঠিক, পৃথিবীর গলিত লাভা জমে তৈরি হওয়া আদিশিলা। আর পাললিক হল লক্ষ লক্ষ বছরের ধুলো পলি জমে তৈরি হওয়া স্তর। অনেকটা ইতিহাসের পাতার মতো। একদম। আর রূপান্তরিত শিলা হল সেই পাথর যা প্রচণ্ড তাপ আর চাপে নিজের পুরনো পরিচয় বদলে নতুন রূপ নিয়েছে। ঠিক এখানেই আমার কৌতূহলটা শুরু হয়। মানে এই 3টে মূল উপাদান থেকে কিভাবে এত লক্ষ লক্ষ ভিন্ন ভিন্ন আকার, আকৃতি আর নকশা তৈরি হতে পারে? মনে হয় যেন কোনো শিল্পী নিখুঁতভাবে খোদাই করে এগুলো বানিয়েছে। চলুন আজ আমরা যেন একটা কাল্পনিক পাহাড় চড়তে শুরু করি আর ধাপে ধাপে এর বিভিন্ন রূপের সাথে পরিচিত হই। একদম গোড়া থেকে শুরু করা যাক। খুব ভালো প্রস্তাব। তাহলে আমাদের এই কাল্পনিক যাত্রার শুরুতে আমরা এমন একটা ঢাল বেয়ে উঠছি যা খুব বেশি খাড়া নয়। আচ্ছা। ভূতত্ত্বের ভাষায় একে বলা হয় গ্লেশিস। গ্লেসিস। এর বিশেষত্ব কি? এর কোণ থাকে 30 ডিগ্রিরও কম। এটা অনেকটা একটা লম্বা র্যাম্পের মতো, যার উপর দিয়ে প্রায় হেঁটেই ওঠা যায়। অর্থাৎ এটা হলো পাহাড়ের সাথে প্রথম বন্ধুত্বপূর্ণ পরিচয়। জি। কিন্তু পাহাড় তো সবসময় এত সহজ থাকে না। না, থাকে না। যখন এই ঢালটা আরও খাড়া হতে শুরু করে তখন কি হয়? তখন তো আর হেঁটে ওঠা সম্ভব না। ঠিক তাই। যখন কোণটা 30 থেকে 60 ডিগ্রির মধ্যে চলে আসে তখন তাকে আমরা বলি স্ল্যাব। 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 এখানে খেলাটা বদলে যায়। এখন আপনাকে হাত ব্যবহার করতে হবে, শরীরের ভারসাম্য খুঁজে নিতে হবে। এটা আর সাধারণ হাঁটা নয়, এটা আরোহণের শুরু। তার মানে মানসিকতারও একটা বড় পরিবর্তন আসছে এখানে। আচ্ছা, এরপর তো আসল চ্যালেঞ্জটা শুরু হয়, তাই না? যখন পাথরটা প্রায় একদম, যখন সোজাসুজি ওপরের দিকে উঠে যায়। যাকে আপনারা বলেন ওয়াল বা ওয়াল। ঠিক, ওয়াল বা প্রাচীর হল সেই অংশ যার কোণ 60 থেকে 90 ডিগ্রির মধ্যে। এটাই হলো ক্লাসিক পর্বতারোহণের প্রতিচ্ছবি যা আমরা সিনেমায় বা ছবিতে দেখি। এখানে তো মাধ্যাকর্ষণের বিরুদ্ধে সরাসরি লড়াই। একদম। প্রতিটি হাত এবং পায়ের চাল, শরীরের প্রতিটি পেশির ব্যবহার এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখানে পাথরটা আর আপনার চলার পথ নয়, বরং একটা ধাঁধা। হ্যাঁ, একটা ধাঁধা যার সমাধান করে আপনাকে উপরে উঠতে হবে। কিন্তু এখানেই তো শেষ নয়। সবচেয়ে অবিশ্বাস্য বিষয়টা আমার কাছে মনে হয়েছে ওভারহ্যাং। আমি যখন প্রথম পড়ি আমার মাথায় আসছিল না এটা কিভাবে সম্ভব। হতেই পারে। একটা পাথরের দেওয়াল যার কোণ 90 ডিগ্রির বেশি, মানে সেটা আরোহীর মাথার উপর ঝুঁকে আছে। এটা ক্লাইম্বিংয়ের চূড়ান্ত পর্যায়। ভাবুন তো, আপনাকে শুধু উপরে উঠতে হচ্ছে না, বরং একটা ছাদের তলা দিয়ে ঝুলে ঝুলে এগোতে হচ্ছে। এটা তো প্রকৃতি আর পদার্থবিজ্ঞানের নিয়মের একটা চরম খেলা। এখানে শারীরিক শক্তির থেকেও বেশি প্রয়োজন হয় কৌশল আর মানসিক দৃঢ়তার। তবে এই অদ্ভুত গঠনগুলোর পেছনেও তো নিশ্চয়ই কারণ আছে। অবশ্যই, এর পেছনেও পৃথিবীর লাখ লাখ বছরের ইতিহাস লুকিয়ে আছে। সেটা কিরকম? এই ওভারহ্যাংগুলো আসলে প্রকৃতির এক অসাধারণ ভাস্কর্য। এমন হতে পারে যে একসময় এখানে কঠিন শিলার নিচে নরম শিলার একটা স্তর ছিল। আচ্ছা। হাজার হাজার বছর ধরে বৃষ্টি, বাতাস আর বরফের আঘাতে সেই নরম শিলা ক্ষয় হয়ে গেছে, কিন্তু ওপরের কঠিন অংশটা রয়ে গেছে, শূন্যে ঝুলে আছে। ওয়াও! তার মানে একটা ওভারহ্যাং দেখা মানে হলো আমরা আসলে সময়ের ক্ষয়কে নিজের চোখে দেখছি। অসাধারণ বলেছেন। এই কোণগুলো শুধু কয়েকটা সংখ্যা নয়, এগুলো প্রকৃতির এক একটা গল্প বলার ধরন। একটা গ্লেশিয়ার্স হয়তো শান্ত নদীর গল্প বলে, আর একটা ওভারহ্যাং হয়তো বলে লক্ষ বছরের সংগ্রামের কথা। একেবারে তাই। এই কোণগুলোই নির্ধারণ করে দেয় একজন আরোহীর অভিজ্ঞতা কেমন হবে। তার পরিকল্পনা, সরঞ্জাম, এমনকি মানসিক অবস্থাও এই জ্যামিতির ওপর নির্ভর করে। বেশ, একটা খাড়া ওয়াল বেয়ে ওঠার কথা ভাবলেই মনে হয় এটা তো প্রায় অসম্ভব। কিন্তু এর রহস্যটা নিশ্চয়ই এর ফাটলগুলোর মধ্যে লুকিয়ে আছে।
একদম সঠিক জায়গায় ধরেছেন। বাইরে থেকে যেগুলোকে পাথরের দুর্বলতা মনে হয় আরোহীর কাছে শায়দ সেগুলোই সবচেয়ে বড় শক্তি। ঠিক, এই ফাটল বা ক্র্যাকগুলোই হলো পর্বতারোহীর রাস্তা। একটা নিরেট দেওয়ালেই তো ওঠার কোনো জায়গা নেই। কিন্তু একটা ফাটল থাকলে সেখানে আঙুল, হাত বা পুরো শরীরকে ব্যবহার করে আশ্রয় খোঁজা যায়। ফাটলগুলোই যেন আরোহীকে বলে দেয়, এই পথে এসো। আর এই ফাটলগুলো ব্যবহার করারও নিশ্চয়ই বিশেষ কৌশল আছে। অবশ্যই, কৌশলগুলো নির্ভর করে ফাটলটা কতটা চওড়া তার উপর। যদি খুব সরু হয় তাহলে হয়তো শুধু আঙুলের ডগা বা বিশেষ হুক ব্যবহার করা হয়। আচ্ছা, আর একটু চওড়া হলে হাত বা পা ঢুকিয়ে এমনভাবে চাপ দেয়া হয় যেন তা একটা নোঙরের মতো কাজ করে। একে জ্যামিং বলা হয়। জ্যামিং? মূল ব্যাপারটা হলো নিজের শরীরকেই একটা যন্ত্র হিসেবে ব্যবহার করে ফাটলের ভেতরে নিজেকে আটকে ফেলা। ফাটলের কথা বলতে গিয়েই আর একটা অদ্ভুত বৈশিষ্ট্যের কথা মনে পড়ছে, চিমনি। হ্যাঁ, চিমনি। এটা নাকি এতটাই চওড়া একটা ফাটল যে আরোহীর পুরো শরীরটা এর ভেতরে ঢুকে যেতে পারে। তার মানে কি আরোহীরা আক্ষরিক অর্থেই পাহাড়ের ভেতরে চড়েন? হ্যাঁ, আক্ষরিক অর্থেই চিমনির ভেতরে আরোহণ করার অভিজ্ঞতাটা একেবারেই অন্যরকম। আপনি তখন দুটো পাথরের দেওয়ালের মাঝে স্যান্ডউইচের মতো আটকে আছেন। হ্যাঁ, পর্বতারোহীদের মধ্যে একটা মজার কথা প্রচলিত আছে যে চিমনি আরোহণ হল সবচেয়ে অস্বস্তিকর কিন্তু সবচেয়ে নিরাপদ। নিরাপদ কেন? কারণ ঠিকমতো আটকে গেলে আপনার পড়ে যাওয়ার জায়গাটাই তো থাকে না। এটা তো দারুণ মজার। আর এর প্রস্থের উপর ভিত্তি করে কৌশলও নিশ্চয়ই বদলে যায়। হ্যাঁ, চিমনিটা যদি চওড়া হয় তাহলে আরোহী এক দেওয়ালে পিঠ আর অন্য দেওয়ালে পা দিয়ে চাপ দিয়ে দিয়ে উপরে ওঠেন। আর যদি সরু হতে থাকে? তখন পিঠ আর হাঁটু ব্যবহার করতে হয়। আর যখন এতটাই সরু হয়ে আসে যে শরীর প্রায় আটকে যাওয়ার মতো অবস্থা, তখন শরীরকে সাপের মতো মোচড় দিয়ে একটু একটু করে এগোতে হয়। এখানে শক্তি নয় বরং ধৈর্য আর কৌশলী প্রধান। ভাবতেই কেমন একটা দমবন্ধ করা অনুভূতি হচ্ছে। আচ্ছা, এরপর আসা যাক গালির কথায়। গালি? হ্যাঁ, গালি। এটা নাকি দেখতে অনেকটা বড় নর্দমা বা ছোট উপত্যকার মতো। ঠিক। গালি হলো একটা বিশাল ফাটল বা জলধারা বয়ে যাওয়ার ফলে তৈরি হওয়া পথ, যা কয়েক মিটার চওড়া আর গভীর হতে পারে। এর সবচেয়ে আকর্ষণীয় দিকটা কি? এর আকর্ষণীয় দিক হল একটা গালির ভেতরে আপনি অন্যান্য সব বৈশিষ্ট্য খুঁজে পেতে পারেন। মানে একটা গালি পার হতে গিয়ে আপনাকে হয়তো কিছুটা স্ল্যাব চড়তে হলো, তারপর একটা ছোট ওয়াল বেয়ে উঠতে হলো, আবার হয়তো একটা সরু চিমনির ভেতর দিয়েও যেতে হলো। তার মানে এটা একটা কাঠামোর ভেতরে আরও অনেকগুলো ছোট ছোট কাঠামো। প্রকৃতি এখানে যেন নিজের জটিলতার একটা দারুণ প্রদর্শনী করেছে। ঠিক তাই। এটা আমাদের দেখায় যে ভূতাত্ত্বিক গঠনগুলো বিচ্ছিন্ন নয়, বরং একে অপরের সাথে মিলেমিশে একটা জটিল এবং সুন্দর ভূসংস্থান তৈরি করে। তাহলে আমরা শিলার তল আর তার ফাটলগুলো নিয়ে তো অনেক কিছু জানলাম। আমাদের উৎসগুলোতে আরও কিছু বিশেষ আকারের কথা বলা হয়েছে, যেমন ওপেন বুক ফর্মেশন। ওপেন বুক ফর্মেশন? হ্যাঁ। নামটা বেশ কাব্যিক। নামটা এর আকৃতির কারণেই দেওয়া হয়েছে। যখন দুটো পাথরের দেওয়াল একটা কোণে এসে মেশে, তখন তাকে দেখতে অনেকটা খোলা বইয়ের মতো লাগে। ও আচ্ছা। এই বইয়ের পাতা বেয়ে ওঠা বা এর মাঝের কোণ ধয়ে আরোহণ করার অভিজ্ঞতাও একদম আলাদা। এরপর আছে রিজ বা শৈলশিরা। এই বিষয়টা একটু পরিষ্কার করলে ভালো হয়। রিজ, অ্যারেট, রেব এগুলোর মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? খুব ভালো প্রশ্ন। রিজকে আপনি পাহাড়ের শিরদাঁড়ার সাথে তুলনা করতে পারেন। শিরদাঁড়া? হ্যাঁ, এটা পাহাড়ের দুটো ঢাল যেখানে এসে মেশে সেই ধারালো অংশটা। এখন এই শিরদানাটা যদি খুব বেশি ধারালো হয়, একদম ছুরির ফলার মতো, তাহলে তখন পর্বতারোহীরা একে বলেন অ্যারেট। অ্যারেট অ্যারেটের ওপর দিয়ে হাঁটা মানে দুই দিকেই খাদ। আপনাকে একটা সরু রেখার ওপর দিয়ে ভারসাম্য রেখে চলতে হবে। ভয়ঙ্কর ব্যাপার। আর রেব? আর রেব হলো একটা ছোট পাঁজরের হাড়ের মতো শৈলশিরা, যা মূল রিজের অংশ নয় কিন্তু দেখতে একই রকম। এই উপমাটা দারুণ। শিরদাঁড়া, ছুরির ফলা আর পাঁজরের হাড়। এখন বিষয়টা একেবারে স্পষ্ট। হ্যাঁ হ্যাঁ। সবশেষে একটা বিবিধ বিভাগও ছিল, যেখানে আরও কিছু অদ্ভুত বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। হ্যাঁ, কিছু অন্যান্য বৈশিষ্ট্য, যেমন গুহা। গুহা তো পর্বতারোহীর কাছে আশ্রয়। অবশ্যই, ঝড় বৃষ্টি থেকে বাঁচার একটা জায়গা। আবার আছে ম্যান্টেল শেলফ, যা দেওয়াল থেকে বেরিয়ে আসা একটা তাকের মতো। দীর্ঘ আরোহণের পর একটু বসার জায়গা, একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ। এই তালিকায় স্ক্রি বা আলগা পাথরের নুড়ির কথাও আছে। স্ক্রি, এটা শুনতে তো বেশ নিরীহ মনে হচ্ছে। শুনতে নিরীহ লাগলেও স্ক্রি পর্বতারোহীদের জন্য অন্যতম বড় বিপদ। তাই নাকি? ভাবুন, আপনি একটা ঢাল বেয়ে উঠছেন যা পুরোটাই আলগা নুড়ি পাথর দিয়ে ঢাকা।
আপনার প্রতিটি পদক্ষেপের সাথে পুরো ঢালটা আপনার পায়ের তলা থেকে সরে যাচ্ছে। অনেকটা মার্বেলের ওপর দিয়ে দৌড়ানোর চেষ্টার মতো। ঠিক তাই, খুব ঝুঁকিপূর্ণ। আর সবশেষে ভঙ্গুর শিলা, ব্রিটল রক্স। এটা হলো আরোহীর জন্য সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতা। হ্যাঁ, আপনি একটা পাথরকে ভরসা করে আঁকড়ে ধরলেন, আর ঠিক সেই মুহূর্তে সেটা ভেঙে আপনার হাতে চলে এলো। ভঙ্গুর শিলা শুধু শারীরিক নয়, একটা মানসিক চ্যালেঞ্জও। কারণ এটা আত্মবিশ্বাসে আঘাত করে। আপনাকে প্রতিটি পদক্ষেপ নিয়ে সন্দেহ করতে বাধ্য করে। আজকের এই আলোচনায় আমরা যেন সত্যি একটা পাহাড় চড়ে ফেললাম, একটা শান্ত গ্লেশিয়াস থেকে শুরু করে মাধ্যাকর্ষণকে হার মানানো ওভারহ্যাং পর্যন্ত। তারপর পাহাড়ের ভেতরের চিমনি থেকে শুরু করে বিশ্বাসঘাতক ভঙ্গুর শিলা পর্যন্ত আমরা শিলার গঠনকে এক নতুন চোখে দেখতে শিখলাম। একদম। আর এই বৈশিষ্ট্যগুলো বোঝা শুধু পর্বতারোহী বা ভূতত্ত্ববিদদের জন্য জরুরি নয়। এর মাধ্যমে আমরা আমাদের চারপাশের প্রকৃতিকে আরও গভীরভাবে উপলব্ধি করতে পারি। এরপর যখন কোনো পাহাড় বা একটা বড় পাথর চোখে পড়বে, তখন হয়তো সেটাকে আর নিছক পাথর বলে মনে হবে না। আপনি হয়তো তার গায়ে হাত রেখে তার ফাটলগুলোর মধ্যে দিয়ে বয়ে যাওয়া লক্ষ লক্ষ বছরের গল্পটা অনুভব করার চেষ্টা করবেন। ঠিক। এই আলোচনাটা আমার মনে একটা নতুন প্রশ্ন তৈরি করছে। কি প্রশ্ন? আমরা তো সেই সব বৈশিষ্ট্যের কথা বললাম যা লক্ষ লক্ষ বছর ধরে তৈরি হয়েছে, কিন্তু বর্তমানে জলবায়ু পরিবর্তন আর নানা ভূতাত্ত্বিক চাপের কারণে আমাদের গ্রহ তো খুব দ্রুত পাল্টাচ্ছে। পাল্টাচ্ছে তো বটেই। তাহলে কি এমন হতে পারে যে এখন পৃথিবীতে এমন কোনো নতুন ধরনের শিলা বৈশিষ্ট্য তৈরি হচ্ছে যার কোনো নাম বা শ্রেণীবিভাগ আমাদের জানা নেই? এটা একটা খুবই আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। হয়তো আজ থেকে কয়েক হাজার বছর পর ভবিষ্যতের ভূতত্ত্ববিদরা এমন সব নতুন আর অদ্ভুত শিলা বৈশিষ্ট্য আবিষ্কার করবেন, যা আজকের দিনে আমরা কল্পনাও করতে পারছি না।